এরশাদের সাথে বিএনপির তৎকালীন নেতৃবৃন্দের একটা লটকি সম্পর্ক ছিল। মওদুদ আহমেদের সাথে লটকি সম্পর্ক ছিল, কাজী জাফরের সাথে লটকি সম্পর্ক ছিল, জিয়া রহমানের অনেক মন্ত্রীর সাথে সেনাপ্রধানের লটকি সম্পর্ক ছিল, ঠিক যেভাবে আজকের জেনারেল ওয়াকারের সাথে বিএনপির নেতৃবৃন্দের ভারতের বেতনভুক্ত, ভারতের দালালি খাওয়া বিএনপির রাজনীতিবিদরা এরশাদকে বলেছে মার্শাল ল দেন, এরশাদকে বলেছে জিয়াকে সরাইয়া দেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কারা হত্যা করেছিল, যদিও চিন্তা ভাবনায় আসে যে ভারতীয় এটা করেছে, এবং ওই সময়কালে যারা বিএনপি করতেন একজন নেতা যুবদলের, তিনিও বলেছেন যে ভারতের যুগ সাজস্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। এখন কথা হচ্ছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভারত হত্যা করেছে, ভারত কি নিজেরা হত্যা করেছে নাকি বিএনপির ভিতরে থাকা লোকদেরকে দিয়েই এই কাজ করিয়েছে ভারত? দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষক আলোচনা করেছেন জ্যাকব মিল্টন। চলুন সম্পূর্ণ আলোচনা শুনবো। এমনকি জাসদ, এমনকি অন্যান্য ছাত্র ইউনিয়ন বা কমিউনিস্ট পার্টির বিভিন্ন লোকজনরা যখন সভা সমিতি করে, আপনারা কি খেয়াল করে দেখেছেন সেখানে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়? আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন এরা কি আসলে আওয়ামী লীগের, বিএনপির, আওয়ামী লীগ, বিএনপি, জামাত এরা না হয় অনেক বড় দল, কিন্তু তারপরে বড় দল হলে আপনারা একা একা যদি চিন্তা করে দেখেন, আওয়ামী লীগের যত মিটিং করে, যে বিশাল দল করে, জনসমাবেশ করে, জনসমাবেশে দেখবেন লোকজন এসে হাজির হয়, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আপনারা কেন এসেছেন, তারা কি বলে জানেন? আমাদেরকে এনেছে, আমাদেরকে অমুকে এনেছে, আমাদেরকে এই জন্য এনেছে। এবং কি জন্য এনেছে? অনেক সাংবাদিকরা সাহসী সাংবাদিকতা করে আপনাদের মধ্যে ইতিমধ্যে প্রমাণ করেছে। তারা বলে আমাদেরকে দিনে 1000 টাকা দিবে বা 500 টাকা দিবে, থাকার জন্য জায়গা দিবে, খাওয়া খরচ দিবে। আবার অনেকে অভিযোগ করে যে সারাদিন আমরা এখানে আছি, এখন পর্যন্ত আমাদেরকে খাওয়া দেয় নাই। এবং বিএনপির ক্ষেত্রে ইদানিং আপনারা দেখেছেন, পল্টনে যখন লোকজন এনেছে, পল্টনে যখন বিশাল জনসমাবেশ করেছে, এই জনসমাবেশে লক্ষ লক্ষ লোকজন হয়েছে এবং এদের ভিতরে অনেককে জিজ্ঞাসা করেছে আপনারা কেন এসেছেন? বলছে জানি না, আমাকে তো অমুকে এনেছে, আমাকে তো অমুকে এনেছে। আপনাদেরকে খাওয়া দিছে? হ্যাঁ, আমাদেরকে বিরিয়ানি দিছে। কত টাকা দিবে? 1000 টাকা দিবে। এখন ইলেকশনের সময় আবার লোকজনদেরকে বলে আসেন, সবাইরে কোকা কোলা খাওয়ায়, চা খাওয়ায়, মুড়ি খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়। আবার জনগণের, দর্শকদের ভিতরে এবং সমর্থকদের ভিতরে আবার এই কথা বলে ইলেকশন যদি চলে যায় তাহলে ফস করে উঠে না, মানে কোকের বোতল আর খুলে না, তাদেরকে আর কোক খাওয়ায় না, পেপসি খাওয়ায় না। আমি কথাগুলো আজকের কেন টানলাম? জনসাধারণকে সবকিছু থেকে দূরে রাখা আমাদের রাজনীতির একটা মূল প্রেক্ষাপট, মূল অবস্থান। অর্থাৎ জনসাধারণকে এক একটা জিনিস জানতে দেয়া হবে না। দর্শক বৃন্দ, আজকের কয়েকটা বিষয় আমি যে কথাগুলো আমি বলতে চাচ্ছি তার ভিতরে একটা কথা, আজকের বাংলাদেশের আমার দেশ পত্রিকা একটা নিউজ করেছে। আমার দেশ পত্রিকার নিউজটা করেছে এই যে দক্ষিণ তালপট্টির যেই নিয়ে ভারতের সাথে যে টানন পোড়ন হয়েছিল, এই টানন পোড়নের জের হিসাবেই জিয়া রহমান সাহেবকে হত্যা করা হয়েছে। এ ধরনের একটা ন্যারেটিভ তারা তৈরি করেছে। চিটাগং এর একজন যুবদলের এক নেতার উদ্ধৃতি দিয়ে কিছু কিছু খুব হালকা ভাবে খবরটা করেছে। দক্ষিণ তালপট্টি সম্পর্কে আপনাদের অনেকের ধারণা আছে। দক্ষিণ তালপট্টি সম্পর্কে আজকের আমি যদি আপনাদেরকে একটু জ্ঞান দেই, দক্ষিণ তালপট্টিটা এই, আপনারা যদি একটু তাকিয়ে দেখেন, আপনার যদি স্ক্রিনে একটু ভালো করে তাকান, আমার মাউসটা যেখানে ঘোরাচ্ছে এটা হচ্ছে দক্ষিণ তালপট্টি। এই দক্ষিণ তালপট্টির দ্বীপটা হচ্ছে সাতক্ষীরা জেলার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা থেকে 52 মাইল, আমি ভুল বলছি, 49 মাইল দূরে।
আপনাদেরকে যদি আবার বলি, সাতক্ষীরা জেলার শ্যামনগর, এই যে আমার স্ক্রিনটা আমি যেখানে নিলাম, আমার মাউসটা যেখানে নিলাম, এটা হচ্ছে তালপট্টি। এই যে জায়গাটা আছে এটা হচ্ছে শ্যামনগর উপজেলা, সাতক্ষীরা জেলার। এখান থেকে তালপট্টির দূরত্ব হচ্ছে 49 মাইল। আপনারা যদি ভালো করে তাকিয়ে দেখেন 49 মাইল। এবং ভারতের 24 পরগনা থেকে তালপট্টির দূরত্ব হচ্ছে 52 মাইল। আপনারা যদি এখানে দেখেন 49 মাইল এবং 52 মাইল। আপনারা তাকিয়ে যদি দেখেন, এই হচ্ছে দক্ষিণ তালপট্টি। এখন আমি দক্ষিণ তালপট্টি সম্পর্কে আপনাদেরকে আমি একটু পড়ে শোনাই। 1971 সালের মাঝামাঝি সময়ে 1971 সালের মাঝামাঝি সময় দ্বীপটির অভ্যুদয় এবং ভারতের পশ্চিমবঙ্গ সরকার, ভারতের পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টিগোচর হয়। ভারত নতুন জেগে ওঠা দ্বীপটিকে নিউমোর দ্বীপ নামে চিহ্নিত করে। সে সময় পশ্চিমবঙ্গ দ্বীপটিকে কখনো নিউমোর আবার কখনো পূর্বাশা নামে অভিহিত করে। ভারত সরকারও দ্বীপটিকে নিজ রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভুক্ত বলে দাবি করে। 1974 সালে যুক্তরাষ্ট্রের ERTS ভূপগ্রহের মাধ্যমে সর্বপ্রথম দ্বীপটির দূর অনুধাবন করে এবং ওই আপনারা স্যাটেলাইটের মাধ্যমে দূরত্বটা দেখে। দর্শক বিন্দু, আবার আমি বুঝাই, দ্বীপটি বাংলাদেশের থেকে কত কাছে এবং দ্বীপটি ইন্ডিয়ার থেকে কত কাছে। তো 1974 সালে আমেরিকান একটা স্যাটেলাইট নির্ধারণ করে যে এটা বাংলাদেশ থেকে 49 মাইল দূরে এবং ভারত থেকে 52 মাইল দূরে। এখন 1974 সালের এই দূরত্ব নির্ধারণটা করার আগে বা পরে একটা কাজ হয়েছে। 1974 সালে ইন্দিরা মুজিব একটা ল্যান্ড এগ্রিমেন্ট হয়েছে। এই ল্যান্ড এগ্রিমেন্টের কথা আমাদের দেশের লোকজনরা আসলে কতটা জানে? 1974 সালের মে মাসে, আপনারা এই স্ক্রিনটার দিকে একটু তাকান। 1974 সালের মে মাসে এই চুক্তিটা হয়। Renegotiate the pending issues in Indira Mujib Accord before ratifying it. In 1974, India and Bangladesh entered into an agreement on border, popularly known as Indira Mujib Pact. That's two signatories, Indian Prime Minister Indira Gandhi and Sheikh Mujibur Rahman. এই চুক্তিতে তারা বাংলাদেশের দ্বিপাক্ষিক বহু বিষয় সমাধানের জন্য তারা চেষ্টা করে এই এগ্রিমেন্টের মাধ্যমে। এখন এই এগ্রিমেন্টের মধ্যে একটা ঘটনা ঘটছে। এই এগ্রিমেন্ট সিগনেচারের সময় শেখ মুজিবের পাশে বসা ছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন। আউট অফ নোওয়্যার ডক্টর কামাল হোসেন তার সামনেই ইন্দিরা গান্ধী শেখ মুজিবের দিকে ঘুরে বললেন, মিস্টার মুজিব, ডু নট ক্লেম ইউর ওনারশিপ অন দ্য আইল্যান্ড নেম পূর্বাশা অর নিউমোর আইল্যান্ড, অর্থাৎ দক্ষিণ তালপট্টি। আপনারা শুনলে অবাক হবেন। এই যে নিউমোর আইল্যান্ড, দক্ষিণ তালপট্টি, এটাকে ইন্ডিয়ানরা কখনো বলে নিউমোর আইল্যান্ড, কখনো বলে পূর্বাশা। এখন সমস্যাটা হচ্ছে এই 1974 সালে ইন্দিরা গান্ধী শেখ মুজিবকে ওই এগ্রিমেন্টের টেবিলে সরাসরি বলেছে এই দ্বীপটার উপরে কোনো মালিকানা দাবি করবেন না। কামাল হোসেন চুপ করে বসেছিলেন এবং মুজিব শেখ বলেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন আমেরিকান স্যাটেলাইটে মুজিবকে বোঝানো হয়েছিল যে নেতা, দক্ষিণ তালপট্টি কিন্তু বাংলাদেশ থেকে 49 মাইল দূরে, কিন্তু ভারত থেকে এটা 52 মাইল দূরে।
এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার থেকে। এটা কিন্তু একেবারে কাছে। এবং এইখানে যে জোয়ার ভাটা হয়, পানি ওঠানামা করে, এই জমিটা কিন্তু উঠেছে যে উজান এবং জোয়ারে যে পলি মাটিগুলো জমা হয়, সবকিছু বিবেচনা করলে ওখানে যে নদী ভেঙেছে ওইটাই তালপট্টির ওখানে গিয়ে উঠেছে। এখন কামাল হোসেন তাহলে চুপচাপ বসেছিল কেন? ওই এগ্রিমেন্টের সময় কিন্তু বিএম আব্বাস এটি ছিল। আমি জানি না উনি জীবিত আছেন কিনা। ওনাকে জীবিত থাকলে ওনাকে খোঁজ করে বের করা হোক, তাকে জিজ্ঞাসা করা হোক যে ওই এগ্রিমেন্টের সময় ইন্দিরা গান্ধী যখন শেখ মুজিবকে বলেছে তালপট্টির উপরে আপনারা কখনো মালিকানা দাবি করবেন না, শেখ মুজিবুর রহমানরে আমরা ব্যাখ্যা করি, ওরে বাবারে বাবা বিশাল বেটা, যে ইন্ডিয়াকে বলেছে ইন্ডিয়ান সৈন্য লইয়া যান। আর সেখানে ইন্দিরা গান্ধী শেখ মুজিবকে বলবে আপনি এই দ্বীপটার উপরে কোনো মালিকানার দাবি করবেন না, আর মুজিব চুপ করে রইল। শুধু চুপ থাকেনি, মুজিব বলেছে ঠিক আছে। এটা সাক্ষী কে? ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন জীবিত, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন মে মাস 1974 সালে আপনি যখন ল্যান্ড এগ্রিমেন্ট সাইন করছিলেন ইন্দিরা গান্ধীর সাথে, আপনি পাশে বসা ছিলেন এবং বসা থাকা অবস্থায় ইন্দিরা গান্ধী শেখ মুজিবকে বলেছে এই দ্বীপের উপরে আপনারা কোনো হাত দিবেন না, মালিকানা দাবি করবেন না। শেখ মুজিব ঠিক আছে বলছে, আপনি চুপ ছিলেন কেন? তখন কোনো কথা বলেন নাই কেন? ডক্টর কামাল হোসেন আজ অবধি বাংলাদেশের অনেক অমীমাংসিত বিষয়ে কথা বলে না। কথা না বলার একটা কারণ বেরিয়ে আসে, উনি ভারতের স্বার্থ সংরক্ষণ করছে, অথবা উনি এটা জানে ভারতের বিপক্ষে কথা বলায় ওনাকে আওয়ামী লীগ থেকে লাথি মেরে হাসিনা বের করে দিয়েছে। এখন আমরা বলি লাথি মেরে বের করে দিয়েছে, আমি তা মনে করি না। কারণ ডক্টর কামাল হোসেন 1969 থেকে আজ পর্যন্ত বাংলাদেশের অনেক কিছু প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষী। এটা নিয়ে উনি কখনো সৎভাবে কথা বলে না। 2018 সালে নির্বাচনের নামে আওয়ামী লীগকে সহায়তা করতে গিয়েছিল এবং সেখানে বিএনপির মতো একটা রদ্দিমাল দল কামাল হোসেনের ট্রিক্সে পা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এখন কথাটা হচ্ছে দক্ষিণ তালপট্টি নিয়ে যখন এত খোঁচাখুচি হচ্ছিল, দর্শকবৃন্দ আমি সাবজেক্টটাকে আপনাদেরকে একটু পড়ে শোনাই। সালে যুক্তরাষ্ট্রের ERTS স্যাটেলাইটের মাধ্যমে নির্ধারণ করা হয় দক্ষিণ তালপট্টি ছিল তখন 2500 বর্গ কিলোমিটার। পরবর্তী বিভিন্ন সময় সংগৃহীত নানা দূর অনুধাবন চিত্র এবং জরিপ থেকে দেখা যায় যে ক্রমান্বয়ে দ্বীপটির আয়তন বেড়েই চলছে এবং বর্তমানে জেগে ওঠা ভূমির গড় পরিসর প্রায় 10,000 বর্গ কিলোমিটার। বর্তমানে হারিয়াভাঙ্গা মোহনার কাছে দ্বীপটির উত্তর ও দক্ষিণ পূর্ব দিকে বেশ কিছু মগ্নচড়া সাবমার্সড শোলস দেখা যাচ্ছে। অতি সম্প্রতি ভূ উপগ্রহ চিত্র থেকে অর্থাৎ স্যাটেলাইট থেকে দক্ষিণ তালপট্টির চতুর্পার্শ্বে স্বল্প গভীর সামুদ্রিক পানিতে জেগে ওঠা বিশাল ডুবন্ত ভূখণ্ডের উপস্থিতি রেকর্ড করছে। দক্ষিণ তালপট্টির দূরত্ব বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর থেকে 49 মাইল এবং ভারতের 24 পরগনা থেকে 52 মাইল। মে 1974 ইন্দিরা মুজিব ল্যান্ড এগ্রিমেন্ট স্বাক্ষরের সময় ইন্দিরা গান্ধী শেখ মুজিবকে দক্ষিণ তালপট্টির উপরে মালিকানা দাবি করতে নিষেধ করেন। ওই সময় বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কামাল হোসাইন চুপচাপ বসেছিলেন। 1974 সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বসেছিলেন। ওকে, একটা কথা এখানে আপনাদের সাথে আমি মেনশন করতে চাই। সালে জিয়াউর রহমান তৎকালীন
রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দ্বীপটির উপরে বাংলাদেশের মালিকানা দাবি করেন। প্রথমবার খন্দকার মুস্তাক করে নাই, আবু সাদাত মোহাম্মদ সায়েম করে নাই, খালেদ মোশাররফ করে নাই, বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক নেতা করে নাই। জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে 1979 সালে এই বিষয়টা নিয়ে দাবি করেন। দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বীপটির উপরে বিভিন্ন তথ্য, উপাত্ত এবং স্যাটেলাইট ছবি পেশ করে দ্বীপটির উপরে বাংলাদেশের মালিকানা দাবি করেন। এসব আলোচনার মাধ্যমে মধ্যেই 1981 সালের 11 মে ভারত দক্ষিণ তালপট্টি দ্বীপে একটা নৌ জাহাজ পাঠায় এবং সেখানে বিএসএফ একটি চৌকি স্থাপন করে। দক্ষিণ তালপট্টি দ্বীপে উঠতে থাকে ভারতের পতাকা। তখন একটা কাজ হয়েছে। 13 মে 1981 সালে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের কোস্টগার্ডের দুটি গানবোট প্রেরণ করে এবং দক্ষিণ তালপট্টির বিএসএফ এর যে চৌকি ছিল ওটার উপরে আক্রমণ চালায়। ভারত ওই আক্রমণের পরে তালপট্টির থেকে তাদের সেনা প্রত্যাহার করে এবং দক্ষিণ তালপট্টিকে নো ম্যানস ল্যান্ড হিসাবে ঘোষণা করে। এই অ্যাটাকটা করে কবে? 13 মে 1981 এবং জিয়াউর রহমানকে মেরে ফেলা হয় মে মাসের 31 তারিখ 1981। অর্থাৎ 17-18 দিন পরে জিয়াউর রহমানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়। এখন আমি কি সার্বিকভাবে চিন্তা করে দেখেছি, স্রেফ দক্ষিণ তালপট্টির উপরে দাবি করেছে এই জন্যই জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে? আমি তা মনে করি না। আমার দেশ পত্রিকায় এটা নিয়ে ইলেবোরেট করে নাই। আমার দেশ পত্রিকায় বলেছে যে আমি কি মনে করি জিয়াউর রহমান সাহেব স্রেফ দক্ষিণ তালপট্টির উপরে তার বাংলাদেশের অধিকার স্থাপন করতে চেয়েছিল, এই জন্যই তাকে শহীদ করা হয়েছে, মেরে ফেলা হয়েছে? আমি কি তা মনে করি না। স্রেফ আমি এটা বিশ্বাস করি না। আমি এটা বিশ্বাস করি না স্রেফ তালপট্টির উপরে জিয়াউর রহমান সাহেবকে মেরে ফেলা হয়েছে। তবে সার্বিকভাবে আপনারা যদি কেউ চিন্তা করে থাকেন, তৎকালীন সেনাপ্রধান এরশাদের সাথে বিএনপির তৎকালীন নেতৃবৃন্দের একটা লটকি সম্পর্ক ছিল। মওদুদ আহমেদের সাথে লটকি সম্পর্ক ছিল, কাজী জাফরের সাথে লটকি সম্পর্ক ছিল, জিয়াউর রহমানের অনেক মন্ত্রীর সাথে সেনাপ্রধানের লটকি সম্পর্ক ছিল, ঠিক যেভাবে আজকের জেনারেল ওয়াকারের সাথে বিএনপির নেতৃবৃন্দের লটকি সম্পর্ক আছে। আপনারা তাকিয়ে দেখেন, শাহ মুয়াজ্জেম, কাজী জাফর, মওদুদ আহমেদ, এদের সবার সাথে তৎকালীন সেনাপ্রধান এরশাদ সাহেবের সাথে এত মধুর সম্পর্ক, দিনে রাতে 24 ঘন্টা এই লোকগুলো কচুখাতে গিয়ে, আর্মি হেডকোয়ার্টারে গিয়ে, সেনা ভবনে গিয়ে এরশাদ সাহেবের সাথে মধুর সম্পর্ক গড়ে তুলেছে।
এবং মধুর সম্পর্ক গড়ে তোলার মধ্যে ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে বিস্তারের সুযোগ করে দিয়েছে। এখানে মূল নায়ক ছিল জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ এবং এর পিছনে ছিল বদরুদ্দোজা চৌধুরী, এর পিছনে ছিল মওদুদ আহমেদ, এর পিছনে ছিল কাজী জাফর, এর পিছনে ছিল শাহ মুয়াজ্জেম, এর পিছনে ছিল মওদুদ আহমেদ, এর পিছনে ছিল আরো নাম এই মুহূর্তে আমি বলছি না, তাদের সবাই। মির্জা হাফিজ, মির্জা গোলাম হাফিজ স্পিকার মনে নাই, কামাল হোসেন, এরা সবাই এরশাদ সাহেবের সাথে জড়িত ছিল। কি করেছে এসব বিএনপি নেতারা আপনারা জানেন? এরশাদ সাহেবকে গিয়ে বলেছে মার্শাল দেন। এরশাদ সাহেবকে মার্শাল দেওয়ার জন্য ওতপ্রোতভাবে রেডি হয়েছিল। তারা এরশাদ সাহেবের সাথে বসে ষড়যন্ত্র করেছে জিয়াকে হত্যা করতে হবে। হত্যা করার প্ল্যান কোথায় কোথায় করা যায় সবকিছু রেডি করেছে। এখন সার্বিকভাবে আমি আজকের জিয়া হত্যার ডিসক্রিপশন নিয়ে কথা বলার জন্য আমি লাইভে আসি নাই, কিন্তু আলটিমেটলি জিয়াকে হত্যা করা হয়েছে। এই বিএনপির নেতারা একত্র হয়ে সেনা প্রধানের সাথে সম্পর্ক তৈরি করে জিয়া হত্যাকে ত্বরান্বিত করেছিল। ঠিক বিডিআর হত্যাকাণ্ডের হত্যাকারীদের লুকানোর জন্য, বিচার না হওয়ার জন্য আজকে সেনা প্রধান যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রটা হুবহু এরশাদ সাহেবের আমলে আরেকবার ঘটেছিল। দর্শকবৃন্দ, আপনারা যদি প্রেক্ষাপট চিন্তা করেন, ইতিহাস চিন্তা করেন, একটু লেখাপড়া করেন, ঘেটে দেখেন, আপনারা পেয়ে যাবেন বিষয়টা কি হয়েছিল। বিষয়টা হওয়ার একটা মাত্র কারণ ছিল, ভারতের বেতনভুক্ত, ভারতের দালালি খাওয়া বিএনপির রাজনীতিবিদরা এরশাদকে বলেছে মার্শাল দেন, এরশাদকে বলেছে জিয়াকে সরাইয়া দেন। এই এরশাদের মাধ্যমে মুজিব শেখকেও সরাইয়া দেওয়া হয়েছিল, এটা অন্য স্টোরি। কিন্তু জিয়াকে সরানোর জন্য এরশাদকে তারা ঠিক মতো উদ্বুদ্ধ করেছে, সহায়তা করেছে, ঠিক যেভাবে আজকের বিএনপির মির্জা ফাক, গোরখোদক আব্বাস, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী সেনাপ্রধানের সাথে গিয়ে ঠিক একইভাবে আলাপ আলোচনা করে, একইভাবে সেনাপ্রধানের সাথে গিয়ে বলছে যে কোনো মূল্যে ডক্টর ইউনূসকে সরাতে হবে। তাহলে জিয়ার দোষ কি ছিল? জিয়ার দোষ ছিল দুইটা। জিয়ার দুইটা দোষ ছিল, এই দুইটা দোষকে এই ভারতপন্থীরা কখনোই গ্রহণ করতে পারে নাই। নাম্বার ওয়ান, জিয়া ছিল হার্ট অ্যান্ড সোল একজন অনেস্ট বাংলাদেশি প্যাট্রিয়ট। কোন দুর্নীতি পরায়ণ ছিল না, যোগ্যতা ভিত্তিক বিচারে যথেষ্ট যোগ্য ছিল, যথেষ্ট দূরদৃষ্টি সম্পন্ন ছিল, দেশের ক্ষেত্রে কোথাও কম্প্রোমাইজ করতো না। দ্বিতীয়ত, দেশের স্বার্থকে কোনো কিছুর বিনিময় উনি বিক্রি করার জন্য রাজি ছিলেন না, যার জন্য এরশাদ সাহেব আলটিমেটলি ওনাকে অ্যাসাসিনেট করতে সমর্থ হয়েছিল ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায়, এবং পরবর্তীতে সাত্তারের মতো একজন দুর্বল চিত্তের লোককে ঘাট ধরে বের করে দিয়ে ক্ষমতা নিয়ে নিয়েছিল রয় সহায়তায়। ভাগ্যের কি নির্মম পরিহাস, এরশাদকেও রয়ের পরিকল্পনায় ঢাকা সেনানিবাসে বালিশ চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে, তার আগে পয়জন করা হয়েছিল। এরশাদ সেটা জানতো যে তাকে মেরে ফেলা হবে, এরশাদ ভালোভাবে জানতো
তাকে জীবিত থাকতে দেয়া হবে না। এরশাদ জানতো কখন কোথায় তাকে মেরে ফেলা হবে। কারণ কি জানেন, এরশাদ সিএমএইচ নিয়ে বহু লোককেই মেরেছে। এরশাদ যে কোনো মেডিকেল কলেজে চিকিৎসার কথা বলে বহু লোককে মেরেছে। এরশাদ লোকজনদেরকে দিয়ে মেরেছে এবং মারতে সাহায্য করেছে, সহায়তা করেছে। আজকের প্রসঙ্গটাকে কেন টানলাম? বিএনপির লোকজনরা কথায় কথায় ডক্টর ইউনূসের সমালোচনা করে যে ডক্টর ইউনূস তাকে সরিয়ে একটা নির্বাচন দিয়ে যাতে তারা ক্ষমতায় চলে আসতে পারে। কথায় কথায় বলে, যেই মুহূর্তে তারা মার্শাল্লার কথা শুনে তারা একটু পুল্লুক অনুভব করে যে দেশে মার্শাল্ল আসবে। দেশে যদি মার্শাল্ল আসে বিএনপি তাড়াতাড়ি ক্ষমতা গ্রহণ করবে। দেশে একটা লুলা আতুর মার্কা একটা নির্বাচন অনুষ্ঠিত হবে, যে নির্বাচন অনুষ্ঠিত হলে তারা ক্ষমতা গ্রহণ করবে। গত আগস্ট 8 তারিখ 2024 থেকে আজ অবধি দেশের প্রতিটা ক্ষেত্রে যেভাবে বিএনপি চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, জমি দখল করছে, অফিস দখল করছে, করছে না এমন কোনো কাজ নাই। প্রত্যেকটা দুর্নীতির সাথে আজকের বিএনপি জড়িত। অথচ বিএনপি সরকার গঠন করছে না। এই মুহূর্তে বিএনপি সরকারে নাই। কেন এত বিএনপি বেপরোয়া? কেন জানেন? সরকারিভাবে বিএনপির তো এই মুহূর্তে কোনো দায়বদ্ধতা নাই। এই সময় যদি বিএনপি চাঁদাবাজি করে, এই সময় যদি বিএনপি কাউকে খুন করে, এই সময় যদি বিএনপি কোনো জমি দখল করে, এই সময় বিএনপি যদি রাহাজানিতে জড়িত হয়, ধর্ষণে জড়িত হয়, তাহলে কেউ তো আর বলতে পারবে না বিএনপি আমলে এটা হয়েছে। আমির খসরু মাহমুদ বলেন, আমানুল্লাহ আমান বলেন, আর মোহাম্মদ সালাম বলেন, তারা বলে খাও, ভালো করে খাও, চমৎকার করে খাও, ধীরে ধীরে খাও। বিএনপির রাহাজানি চলছে, বিএনপির অত্যাচার চলছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি কন্টিনিউয়াসলি চলছে। আপনারা নিজে চিন্তা করে দেখেন, নির্লজ্জের মতো হাসিনার শাসন আমলে আমরা বলছি এস আলম এই দুর্নীতি করছে, এস আলম ওইখানে করছে, এস আলম ওইটা করছে, এস আলম এইটা করছে, এস আলম বাংলাদেশের ব্যাংকে ধ্বংস করে দিছে, ইসলামী ব্যাংকে ধ্বংস করে সে তার পকেটে ঢুকাইছে। আমরা এত কিছু এস আলমকে নিয়ে বলছি না? কই আপনারা তো কেউ বলছেন না এস আলমের অফিসের পাহারাদার বর্তমানে বিএনপির নেতা সালাউদ্দিনের ছেলে? আপনারা তো একবারও বলছেন না যে সালাউদ্দিনের ছেলে, সালাউদ্দিন আহমেদের ছেলে এস আলমের অফিসের বর্তমানে সামনে ম্যানেজারিয়াল চেয়ারে বসে আছে। কই আপনারা তো এটা নিয়ে কেউ কোনো কথা বলছেন না। এটা নিয়ে কেউ যদি কোনো কথা বলে, এই কথাটা তো আপনারা শেয়ারও করছেন না। অর্থাৎ আপনারা মেনে নিচ্ছেন। আপনারা জানেন সালাউদ্দিন আহমেদ বর্তমানে এস আলমের রক্ষক এবং ভারতের রয়ের রক্ষক এবং ভারতের কল্যাণ বাংলাদেশে সে কল্যাণকামী হিসাবে কাজ করছে। আপনারা এটা মেনে নিচ্ছেন? সালাউদ্দিন আহমেদ এইটা। এবং সালাউদ্দিন আহমেদ সম্পর্কে আমার মতো মানুষরা যখন আপনাদেরকে বলে যে সালাউদ্দিন এই কাজগুলো করছে, সালাউদ্দিনের ছেলে এই কাজগুলো করছে, সালাউদ্দিনের দল এই কাজগুলো করছে, আপনারা কি করছেন? কেউ কেউ আমাদেরকে গালি দিচ্ছেন। অনলাইনে যারা সালাউদ্দিনের আসল চেহারাটা আপনাদের সামনে তুলে ধরছে তাদেরকে গালি দিচ্ছেন। দেশের উপকার করছেন না দলের উপকার করছেন? গত 16 বছর যেসব আওয়ামী লীগাররা মনে করতো জেকব মিল্টন আমাদের শত্রু, আমাকে ব্যাডমাউথ করছেন, আজকের কেন বলেন যে আমরা হাসিনার ভারত নীতির বিপক্ষে ছিলাম? হাসিনা যখন আওয়ামী লীগকে পুরোপুরি ভারতের চাকর বানিয়েছে আপনারা চুপ করেছিলেন। আপনারা চাঁদাবাজি করেছেন, আপনারা জমি দখল করেছেন, আপনারা টেন্ডারবাজি করেছেন, জয় বাংলা স্লোগান দিয়ে মানুষ মেরেছেন, লগি বৈঠা দিয়ে মানুষ মেরেছেন। তখন তো একবারও বলেন না। আর আজকের বলছেন আমি আওয়ামী লীগ করি কিন্তু হাসিনার ভারত নীতির সমর্থক ছিলাম না। একবারও তো কথা বলেন নাই তখন। আজকে আপনারা বলছেন সালাউদ্দিন আহমেদ বিশাল বোদ্ধা, কিন্তু সালাউদ্দিন আহমেদের ছেলে
বাংলাদেশের ব্যাংকে ফোকলা করে দিছে। ওই সালাউদ্দিন বাংলাদেশে ঢুকে মিথ্যাচারিতা শুরু করলো। ভারত থেকে সালাউদ্দিন চার্টার প্লেনে বাংলাদেশে এসে খরচকে দিয়েছে। সালাউদ্দিনের জমি জমা আয়ের উৎস কোথায়? সে যে চার্টার প্লেনে বাংলাদেশে এসে, এবং চার্টার প্লেনে বাংলাদেশে আসার পরে এস আলমের গাড়িতে উঠেছে। সে বলেছে সে ভুলে উঠেছে। আপনারা কি তাকে কেউ জিজ্ঞাসা করেছেন ভুল করে উঠলে আপনার ছেলে সালাউদ্দিনের এস আলমের অফিসে বসে থাকে কি করে? যেই বাংলো ছিল মেঘালয় শিলংয়ে, ওই বাংলোর খরচকে দিচ্ছে। আপনারা কি কেউ জিজ্ঞাসা করেছেন? এই কথাগুলো কেন টানছি জানেন? আজকের এই সালাউদ্দিন ওয়াকারের কাছে গিয়ে ধর্ণা দেয়, দেশে মার্শাল ল দেন, ইনুসকে সরাইয়া দেন, ইনুসকে মেরে ফেলেন। তাহলে ইনুস সাহেব আজকের কোথায় দাঁড়াই আছে? ঠিক জিয়া যেভাবে 1980 সালে 81 সালে দাঁড়িয়েছিলেন একজন অকুতোভয় দেশপ্রেমিক হিসাবে, জিয়া যেভাবে দাঁড়াইছিলেন যোগ্যতা নিয়ে, দেশপ্রেম নিয়ে, উদারতা নিয়ে, একজন লিডারশিপ কোয়ালিটি নিয়ে, আজকে ঠিক সেই জায়গায় দাঁড়ায় আছে ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর ইউনুসের অ্যাডভান্টেজ হলো পৃথিবীব্যাপী তার সম্মান আছে, অর্জন আছে। জিয়া সাহেবের সেটা ছিল না। জিয়া সাহেবকে ইন্ডিয়া খেয়ে দিয়েছে, হজম করে ফেলেছে। আজকে জিয়ার দলকেও তারা হজম করে দিচ্ছে। ডক্টর ইউনুসকে সেটা পারছে না। কিন্তু এই বলে ডক্টর ইউনুসের বিপক্ষে কি ষড়যন্ত্র থেমে আছে? মোটেও নাই। গোরখদক আব্বাস প্রতিনিয়ত ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সমালোচনা করে, অথচ গোরখদক আব্বাসের 14 গোষ্ঠী বেসলে ডক্টর ইউনুসের যোগ্যতা 1% হবে না। ওর বাবা বিক্রি করতো পুরি, ওর বাবা দাদা ছিল গোরখদক, ও ছিল চাঁদাবাস। ও সমালোচনা করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের। ও যে মুহূর্তে বাংলাদেশে বসে ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করে, ভারতের চাকর আমির খসরু মাহমুদ যখন চিটাগংয়ে বসে বক্তৃতায় বলে বিদেশে গিয়ে বিএনপির বদনাম করে ডক্টর মোহাম্মদ ইউনুস, ওই মুহূর্তে ডক্টর ইউনুস কি করছে আপনারা কি জানেন দর্শকবৃন্দ? কি করছে? যখন গোরখদক আব্বাস এবং মির্জা ফাক এবং আমির খসরু মাহমুদের মতো লোকজনরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমালোচনা করছে, ওই মুহূর্তে ডক্টর ইউনুস কি করছে তাকিয়ে দেখেন। দর্শকবৃন্দ, যে মুহূর্তে তাকে ব্যাড মাউথ করছে, ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানে একটা চুক্তি স্বাক্ষর করছে, যেখানে 1 লক্ষ বাংলাদেশি জনশক্তি রপ্তানির কথায় এগ্রিমেন্ট করেছে। আপনি আমাকে একটু বলেন তো, বাংলাদেশের কোন সরকার প্রধান মিডল ইস্টের সাথে এই চুক্তি করে? ইরাক, ইরান, সৌদি আরব এদের সাথে করে, কিন্তু জাপানের সাথে করে জাপানের সাথে। ডক্টর মোহাম্মদ ইউনুস ওখানে গিয়ে এই চুক্তি করছে, তখন গোরখদক আব্বাস, আমির খসরু মাহমুদ বলে বিএনপির বদনাম করছে ওখানে, বিএনপির বদনাম করছে ওখানে। উনি নাকি ওখানে গিয়ে বিএনপির বদনাম করছে। দর্শকবৃন্দ, একটা সাবজেক্ট আমি বুঝি না, এর অর্থ কি? জিয়াউর রহমানের মতো লোকজনরা, দেশপ্রেমিকরা, যোগ্য মানুষরা, সৎ মানুষরা যখন দেশকে গড়ার জন্য দে আর গোইং টু পুট দেয়ার লাইফ অন লাইন, তার জীবনটাকে বাজি ধরবে বাংলাদেশটাকে বিল্ড আপ করার জন্য, ঠিক ওই মুহূর্তে মীর জাফররা দাঁড়ায় যাবে, ঠিক ওই মুহূর্তে মওদুদ আহমেদরা দাঁড়ায় যাবে, ঠিক ওই মুহূর্তে বদরুদ্দোজা চৌধুরীর মতো লোকজনরা দাঁড়ায় যাবে, ঠিক ওই মুহূর্তে মির্জা ফাকের মতো লোকজনরা দাঁড়ায় যাবে, ঠিক ওই মুহূর্তে গোরখদক আব্বাসের মতো লোকজনরা দাঁড়ায় যাবে, ঠিক ওই মুহূর্তে আমির খসরু মাহমুদের মতো লোকজনরা দাঁড়ায় যাবে। আমার তো মনে আছে জিয়াউর রহমানকে যখন অ্যাসাসিনেট করা হয় তার আগে বাংলাদেশের আওয়ামী লীগের লিডাররা আমেরিকায় এসে তার সম্পর্কে বাজে মন্তব্য করত, ভারতে গিয়ে তার সম্পর্কে বাজে মন্তব্য করত, লন্ডনে গিয়ে তার সম্পর্কে বাজে মন্তব্য করত। আজকে ঠিক যেভাবে দেখছেন বিএনপির ফজা কিশোরগঞ্জের
এবং ব্রাহ্মণবাড়িয়ার নডি রুমিন ফারহানা ভারতের টিভি স্টেশনে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যাডমাউথ করে, বাংলাদেশকে ব্যাডমাউথ করে, ডক্টর ইউনূসকে যতটা নিচে নামানোর এই কাজগুলো করে। আপনারা কি তাকিয়ে দেখেছেন? ঠিক একই পরিস্থিতি তারা তৈরি করছে। ঠিক জিয়াউর রহমানের অ্যাসাসিনেশনের পূর্বে ঠিক যেই কাজগুলো আওয়ামী লীগ করেছে, জিয়াউর রহমানের অ্যাসাসিনেশনের পূর্বে বামপন্থীরা যেই কাজগুলো করেছে, জিয়াউর রহমানের অ্যাসাসিনেশনের পূর্বে বিএনপির যেসব লোকজনরা জিয়া সম্পর্কে বাহিরে গিয়ে ষড়যন্ত্র করেছে, এরশাদের সাথে বসে ষড়যন্ত্র করেছে, তারা আপনার মনে হয় এখন নাই? তারা এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না? তারা এখন বেগম জিয়া তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না? তারা দেখাচ্ছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা কথা বলছে। না 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 না, তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলছে না, তারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে, তারা আপনার আমার বিরুদ্ধে কথা বলছে, দেশের 20 কোটি মানুষের ভাগ্যের বিরোধিতা করে তারা কথা বলছে, ডক্টর ইউনূসের না। কেন দর্শকবৃন্দ? ডক্টর ইউনূস কালকের যদি ইলেকশন দিয়ে বলে ওকে আমার দায়িত্ব শেষ, আপনারা কি মনে করেন ডক্টর ইউনূসের থাকা, খাওয়া, বাসস্থান কোনো কিছুর অভাব হবে? দর্শকবৃন্দ, আজকের আপনাদেরকে বলি, পৃথিবীর 74টা উন্নত দেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য নাগরিকত্ব, বাসস্থান, সারা জীবনের রক্ষণাবেক্ষণ, পয়সা সবকিছু দিয়ে তারা তৈরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাগরিকত্ব দিয়ে তাদের ওখানে নিয়ে যাওয়ার জন্য। আপনি বলেন তো বিএনপির একটা লোককে, কাকে বা বাংলাদেশের এই মুহূর্তে এমন একটা লোকের নাম খুঁজে বের করেন আদার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে বিদেশের মাটিতে ইউরোপিয়ান কান্ট্রি, আফ্রিকান কান্ট্রি, এশিয়ান কান্ট্রি, সাউথ আমেরিকান কান্ট্রি ইনক্লুডিং আমেরিকা এন্ড ইউরোপ, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাদের দেশে নাগরিকত্ব দিয়ে, বাসা বাড়ি দিয়ে, সবকিছু দিয়ে তাকে দাঁড় করায় রাখতে, নিয়ে নিতে তারা রাজি আছে। তা ডক্টর মোহাম্মদ ইউনূস তো আপনার আর আমার জন্য কোনো জায়গায় আটকে থাকবে না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে বসে এ ধরনের অপমান সহ্য করছেন কেন? এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন কতগুলো চাকর বাকর শ্রেণীর ওয়াকারের মতো লোকজনের কাছ থেকে অপমান নেবে? রুমিন ফারহানার মতো লোকজন, ফজার মতো লোকজন, মাসুদ কামালের মতো লোকজন, মির্জা ফাকের মতো লোকজন, গোরখদক আব্বাসের মতো লোকজনের কাছ থেকে অপমান নেবে, যারা তার চাকর হওয়ার যোগ্যতা রাখে না। উনি কেন নিচ্ছেন জানেন? 20 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। উনি কেন নিচ্ছেন জানেন? বাংলাদেশ নামক দেশটাকে পরবর্তী শতাব্দীতে নিয়ে যাওয়ার জন্য, তৈরি করার জন্য উনি সবকিছু মেনে নিচ্ছেন। যে মুহূর্তে যেসব লোকজনরা বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি সরানো হয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সঠিক রাস্তায় যাবে, দর্শকবৃন্দ না। জিয়াউর রহমানকে 31 মে 1981 সালে অ্যাসাসিনেট করেছে। আজ অবধি ডক্টর মোহাম্মদ ইউনূসের আসার আগ পর্যন্ত দ্বিতীয় কোন জিয়াউর রহমানকে আপনারা পাননি, কোন সৎ মানুষকে আপনারা পাননি, কোন দেশপ্রেমিক মানুষকে আপনারা পাননি, কোন দূরদৃষ্টি সম্পন্ন কোন নেতাকে আপনারা পাননি, বিশ্ব বরেণ্য কোন মানুষকে আপনারা পাননি। আগস্ট মাসের 8 তারিখ 2024 প্রথম জিয়াউর রহমানের উত্তরসূরি হিসাবে একজন মানুষ এসে দাঁড়ালেন, কোন রাজনীতির আদলে না। উনি দাঁড়িয়ে বললেন আমার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাকে কাজ করতে দিন, আমাকে সহযোগিতা করুন, আপনারা যদি আমার সহযোগিতা না করেন আমি রেখে চলে যাব। 84 বছর বয়স্ক একটা মানুষের চাওয়া পাওয়ার আর কিছু নাই, অর্জনের আর কিছু নাই। তাকে আপনারা প্রতিদিন বেইজ্জতি করেন। বাংলাদেশে করেন তো করেন, এখন ভারতে রয়ের মিডিয়ায় গিয়ে ওখানে বসেও এখন এই কর্ম শুরু করেছেন। দর্শকবৃন্দ, 2002 সালে একটা অর্গানাইজেশন তৈরি হয়েছে। এই অর্গানাইজেশনটা তারা কোল্ড ওয়ারের পরে একটা এন্টিটি তৈরি হয়েছে, এটাকে বলে Shangri-La Dialogue. Shangri-La Dialogue was established in 2002 and is the premier defense and security conference in Asia Pacific region. Over years, the SLD has provided a valuable, open and neutral platform for the exchange of perspective on defense and security issues and initiatives. Originated from
evolution of the concept and practice of multilateral security in Asian Pacific region after the Cold War. Article last updated 29th May 2025, while largely unpublicized, the Shangri-La Dialogue provide an annual venue for ministers and defense officials. একটা কথা আপনাদেরকে আমি বলি, শাংরি-লা ডায়ালগ কোল্ড ওয়ারের পরে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন পরাশক্তি হিসেবে ডাউনসাইজ হওয়ার পরে আমেরিকা এবং ইউরোপিয়ানরা এশিয়ানদের সাথে কোঅপারেশনের জন্য একটা ডায়ালগ তারা সবসময় করে, এখানে প্রতিরক্ষা মন্ত্রীরা যায়। এখন অনেকগুলো ছোট ছোট দেশে প্রতিরক্ষা মন্ত্রীরা থাকে না, তারা কি করে, ওইখানে লৌহ মানব আয়রন ম্যান থাকে সেনাপ্রধান, অনেক সময় সেনাপ্রধানকে পাঠায় এখানে এই ডায়ালগটার জন্য। এবং সেনাপ্রধানদেরকে পাঠানোর আরো একটা কারণ থাকে, কারণ সেনাপ্রধানরা ইদার থাকে রয়ের এজেন্ট, আদারওয়াইজ থাকে সিআইএ এজেন্ট, আদারওয়াইজ থাকে MI6 এর এজেন্ট, আদারওয়াইজ অন্য কোনো দেশের স্বার্থ রক্ষা করে। এই শাংরি-লা ডায়ালগে গত 16-17 বছরে বাংলাদেশের সেনাপ্রধান এরা যেত। আপনি শুনলে অবাক হবেন, তারেক সিদ্দিকী যেত, আজিজ যাইতো, শফি যাইতো, মোস্তাফিজ যাইতো, মঈনরা যাইতো, এরা যাইতো এই শাংরি-লা ডায়ালগে। কেন যাইতো জানেন? ওই নামকা ওয়াস্তেরা তারা বাংলাদেশের লৌহ মানব, এই জন্য তারা ওখানে যাইতো। গত 2 যুগেরও বেশি সময় পরে এই প্রথম একজন সিভিলিয়ান পৃথিবীব্যাপী, ওখানে ইন্ডিয়া থেকে কারা যায়? একজন সিভিলিয়ান যায়। পাকিস্তান থেকে কারা যায়? একজন সিভিলিয়ান যায়। ইন্ডিয়া থেকে কারা যায়, মালয়েশিয়া থেকে কারা যায়, সিঙ্গাপুর থেকে কারা যায়, বিভিন্ন দেশ থেকে কারা যায়, সিভিলিয়ানরা যায়। দর্শক বিন্দু, আপনারা শুনে অবাক হবেন। ভারতের একটা শব্দ আমি কখনো উচ্চারণ করতে চাই না, একটা লোক আছে, তাকে সবাই বলে চন্দন নন্দী। দর্শক বিন্দু আমাকে মাফ করবেন, আমি চন্দন নন্দী তো আমি ওখানে 9 দয়ান্দ বাদ দিয়ে অন্য একটা নন্দী তারে ডাকি, আমি শব্দটা আর উচ্চারণ করলাম না। এখন এই লোকটা ওই শাংরি-লা ডায়ালগের ব্যাপারে বলছে, বাংলাদেশ NSA ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান elbows out Army Chief General Wakaruzaman to attend Singapore meet. এর অর্থ কি জানেন দর্শক বৃন্দ? বলছে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জেনারেল ওয়াকারুজ্জামান রে কনই দিয়া গুতামাইরা শাংরি-লা ডায়ালগ সিঙ্গাপুর মিটিং এ গেছে। কে বলছে? ওই কি নন্দী 9 দয়ান্দ বাদ দিয়া, 9 দয়ান্দ আমি 9 দয়ান্দ বাদ দেই, আমি 9টা বাদ দিয়া দেই, তারপরে যে নন্দী থাকে এই নন্দী বলছে যে ডক্টর খলিলুর রহমান ওয়াকারুজ্জামান রে কনই দিয়া গুতা মাইরা সে গেছে ওই শাংরি-লা ডায়ালগ মিটিং এ। তারা কি চাচ্ছিল? রয় নিযুক্ত ওয়াকারুজ্জামান ওখানে যাবে, যেভাবে এর আগে শফি গেছিল, এর আগে তারেক সিদ্দিকী গেছিল, মানে এইভাবে যাবে? দর্শক বিন্দু, আমি একটা সাবজেক্ট অবাক হই। এই নন্দীর বাবা ছিল রয়ের অপারেটিভ বাংলাদেশে। এই নন্দী রয়ের অপারেটিভ, বহু সময় ধরে বেতনভুক্ত। এরশাদের সময় তারা অ্যাক্টিভ ছিল, বেগম জিয়ার সময় তারা অ্যাক্টিভ ছিল, হাসিনার সময় তারা পুরোপুরি অ্যাক্টিভ। এবং হাসিনার সময় এই নন্দীকে দেখেছি অনলাইন পোর্টালের বহু লোকজনরা তাকে ডেকে যেই জামাই আদরে রাখে, ইন্টারভিউ করে, ও দাদা ও দাদা। আমি দেখেছি এই কানাডার কোনো একটা পোর্টাল থেকে, ফ্লোরিডার কোনো একটা সাংবাদিকের কাছ থেকে এই নন্দী তারে বসা পাচাটা। এবং পরে দেখলাম এই নন্দী গণ অধিকার পরিষদের নূরকে জঘন্য ভাষায় ধমক দিল, গালাগালি করলো। দর্শকবৃন্দ, আমি পরবর্তীতে এই নন্দীকে ফোন করে জঘন্য ভাষায় আমি গালি দিয়েছি। আমি কি গালি দিতে পারি আপনারা ইতিমধ্যে আমার গালির সাথে পরিচিত। এই নন্দীকে এখনো বাংলাদেশের লোকজনরা চুমা দিচ্ছে। কারা চুমা দিচ্ছে? অনলাইন পোর্টালের বেশ কিছু লোকজনরা তাকে গ্লোরিফাই করছে,
সে নাকি খুব বিজ্ঞ একজন সাংবাদিক, আনন্দবাজার পত্রিকায় আর অন্যান্য জায়গায়। আপনারা অবাক হবেন না দুদিন পরে যদি দেখেন এই নন্দী রুমিন ফারহানার সাথে গলা জড়ায় ধরে ছবি তুলে। অবাক হয়েন না এই নন্দী যদি ওয়াকারের বাসায় বিক্রম মিশ্রির সাথে ঢুকে কথা বলতে থাকে। আজকে বিএনপির লোকজনরা যেই হারে ওয়াকারের কাছে ওয়াকার নামা বন্দনা করছে, যেভাবে ওয়াকারকে কাঁধে তুলে ডান্স করছে, যেভাবে ওয়াকারকে বাংলাদেশের একমাত্র ভরসা হিসাবে ব্যাখ্যা করছে, তারা কারা জানেন? এরা এবং এদের পূর্বপুরুষরাই ছিল জিয়া রহমানের হত্যাকারী, এবং এরাই হবে তারেক রহমানের এবং বেগম জিয়ার হত্যাকারী, এবং বিএনপিকে তারা মুসলিম লীগ বানাবে। আজকে আপনারা যদি একা একা চিন্তা করে দেখেন এদের ভিতরে এত ওয়াকার বন্দনা কেন, এদের ভিতরে ইন্ডিয়ার কেন এত বন্দনা? কারণ একটা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে শিক্ষার দিক থেকে চ্যালেঞ্জ করতে পারে না, দূরদৃষ্টির দিক থেকে চ্যালেঞ্জ করতে পারে না, সততার দিক থেকে চ্যালেঞ্জ করতে পারে না। তাহলে চ্যালেঞ্জ করতে পারে কোথায়? কথায় কথায় বলে ডক্টর ইউনূস বিদেশি নাগরিক, ডক্টর খলিল বিদেশি নাগরিক, এদেরকে সরাও নির্বাচন দিয়া। রাজনীতি করবে রাজনীতিবিদরা, আইন প্রণয়ন করবে রাজনীতিবিদরা। দর্শকবৃন্দ, কোন রাজনীতিবিদরা গত 53 বছরে একটা লেজিসলেশন ইন ফেভার অফ দ্য পিপল তারা তৈরি করে নাই। জনগণের সপক্ষে গত 53 বছরে না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, কেউ জনগণের পক্ষে একটা লেজিসলেশন তারা তৈরি করে নাই যারা আজকের বলছে নির্বাচিত জনগণের প্রতিনিধিরা আইন প্রণয়ন করবে। গোরখোদক আব্বাসকে যদি আপনারা জিজ্ঞাসা করেন, আপনি নিজের শিক্ষিত দাবি করেন, আপনি নিজের মুক্তিযোদ্ধা দাবি করেন, আপনি নিজের মন্ত্রী দাবি করেন, শুভাকাঙ্ক্ষী দাবি করেন, গত 54-53 বছরে বা বিএনপি 3 বার গভর্নমেন্ট গঠন করছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, একটা শব্দ উচ্চারণ করেন যে আপনি নিজে একটা আইন প্রণয়ন করেছেন। জিজ্ঞাসা করেন গোরখোদক আব্বাসকে, জিজ্ঞাসা করেন মির্জা ফাখরে, জিজ্ঞাসা করেন আমির খসরু মাহমুদকে, জিজ্ঞাসা করেন আমানুল্লাহ আমানকে, জিজ্ঞাসা করেন আব্দুল আউয়াল মিন্টুকে যে তারা একটা লেজিসলেশন তৈরি করেছে কিনা। দর্শকবৃন্দ, আমাকে গালি দেওয়া অত্যন্ত সহজ, ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালি দেওয়া অত্যন্ত সহজ, ডক্টর খলিলকে গালি দেওয়া অত্যন্ত সহজ, কিন্তু যখন নিরপেক্ষভাবে আপনাদের পক্ষে আমি দাঁড়িয়ে জিজ্ঞাসা করি যে আপনারা কথায় কথায় যখন বলেন দেশের করিডোরের সিদ্ধান্ত নেবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা, আপনারা গত 53 বছরে কোনদিন প্রতিনিধি হয়ে একটা লেজিসলেশন তৈরি করতে পারেন নাই বাংলাদেশের পক্ষে। তাহলে আজকের আপনারা কিভাবে এই কাজগুলো করবেন? আজকে তারা বলছে করিডোর দিচ্ছে, কালকে বলবে তারা বাংলাদেশের জমি দিচ্ছে, কিন্তু আওয়ামী লীগকে কি আপনারা কখনো জিজ্ঞাসা করেছেন যে আপনারা আপনাদের পার্টির এক সময়ের আপনাদের বড় আব্বা মুজিব শেখ 1974 সালে দক্ষিণ তালপট্টির বিষয়টা ইন্দিরা গান্ধীর উপস্থিতিতে উঠেছিল, এবং আপনি ঠিক আছে, আপনাদের নেতা মুজিব শেখ ঠিক আছে বলে চলে এসেছিল দক্ষিণ তালপট্টির উপরে। ইন্দিরা গান্ধী বলছিল ওটার উপরে আপনারা আবার মালিকানা দাবি করে বসবেন না। শেখ মুজিব বলছে ঠিক আছে, এবং ডক্টর কামাল হোসেন চুপ করে বসেছিল, এবং তার সাথে আওয়ামী লীগের নেতারাও বসেছিল। কেন তখন তারা টু শব্দ করে নাই? এই কামাল হোসেনের মতো লোকজনরা তারা জানে 1975 সালে 2 সপ্তাহের কথা বলে ফারাক্কা ওপেন করেছিল অন টেস্ট, তারপরে সেটা বন্ধ করতে পারে নাই। ভারতের সাথে যুদ্ধ করে এরা পারে নাই। কিন্তু আজকের আপনাদেরকে আমি একটা কথা বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এ ধরনের চুক্তি স্বাক্ষরে বসলে তারা জানে ডক্টর মোহাম্মদ ইউনূসের একা বসার অর্থ কি জানেন? ডক্টর ইউনূসের সাথে বসার অর্থ জাতিসংঘ তার সাথে বসছে। ডক্টর ইউনূস যদি কোনো চুক্তিতে ভারতের সাথে বসে, এর অর্থ হচ্ছে আমেরিকা এবং ইউরোপিয়ানরা ডক্টর ইউনূসের সাথে বসছে। কেন জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ক্র্যাডল থেকে ফোন তুলে আমেরিকান প্রেসিডেন্সি, আমেরিকান ল মেকার এবং ইউরোপিয়ান পার্লামেন্টে কারো সাথে কথা বলতে যায় এবং বলে ভারত আমার সাথে এই চুক্তি করেছে, প্রত্যেকটা লোক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশকে সমর্থন করবে। আপনারা এটা জানেন। আপনারা এটা জানার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যদি আপনারা দাঁড়াতে ব্যর্থ হন, এই দেশটা তো ব্যর্থ হবে রে ভাই। আপনারা এই দেশটার দিকে
আপনারা তাকায় বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়বে না। দর্শকবৃন্দ, হাসিনা বলতো না আমার পরে কারা ক্ষমতা নিবে, বলতো না আমার পরে কারা ক্ষমতা নিবে? কত বড় অদূরদর্শী হারামজাদা হলে বলে যে আমার পরে কারা ক্ষমতা নেবে, তাই না? এখন বিএনপি বলে যে ডক্টর আমরা নির্বাচিত হলে আমরা ক্ষমতা নেব। বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা গ্রহণ করবে, এতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু সমস্যা একটা জায়গায়, বাংলাদেশকে নির্বাচনের উপযুক্ত করতে হবে। বাংলাদেশের রাষ্ট্রীয় ইনফ্রাস্ট্রাকচারকে, জুডিশিয়ারিকে, নির্বাচন পদ্ধতিকে, গভর্নমেন্ট স্ট্রাকচারকে রিস্ট্রাকচার করতে হবে, ইনক্লুডিং কনস্টিটিউশন। এটা এখনো তৈরি হয় না, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এগুলো সংস্কার না করে যদি নির্বাচন দেয়, then it will become the failure of Dr. Mohammad Yunus. Dr. Mohammad Yunus is committed, is completely committed to reform Bangladesh and government structure. Every single portion of the government infrastructure he has to reform. Dr. Mohammad Yunus do not have any other choice. কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নির্বাচন দেয় এবং নির্বাচন দিয়ে যদি উনি চলে যায়, জনগণ তাকে দায়ী করবে। স্যার, আপনার হাতে আমরা ক্ষমতা দিয়েছিলাম, আপনাকে আমরা বিশ্বাস করছিলাম, কোথায়? আপনি তো সংস্কার করতে পারেন নাই, আপনি কেন মুরগি বর্গা দেওয়ার মতো এই হায়নাদের কাছে আমাদেরকে আবার দিয়ে গেলেন? দর্শকবৃন্দ, যারা প্রশ্ন করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে গিয়ে বলেছে একমাত্র একটা দল এই মুহূর্তে নির্বাচন চায়, ওটা বিএনপি, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? আরেকটা কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমি বা আপনি আমরা মিটিং এ যাই না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রত্যেকটা দল ইন্ডিভিজুয়ালি মিটিং এ যায়, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যখন বিএনপি যায়, বিএনপি তাদের মতামত দেয়, যখন জাতীয় পার্টি যায় তখন জাতীয় পার্টি তাদের মতামত দেয়, যখন জামাত যায় জামাত গিয়ে তাদের মতামত দেয়। তাহলে ডক্টর ইউনূসের চেয়ে ভালো আর কেউ জানে না তার কাছে গিয়ে কে কি মতামত দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে গিয়ে যদি বলে মাত্র একটা রাজনৈতিক দল নির্বাচন চায় এবং সেই দলটা হচ্ছে বিএনপি, তাহলে উনি এটা জেনে শুনে সত্য কথা বলছে, এবং এটা উনি জাপানিদের বলে নাই। কাদেরকে বলছে জানেন? আমেরিকায় যেমন গু খাওয়া কতগুলা সাংবাদিক আছে, জাপানেও কিছু সাংবাদিক আছে বাংলাদেশে যারা ইউনূসকে ফলো করে, বাংলাদেশে বসে তারা প্রশ্ন করার সুযোগ পায় না, জাপানে গিয়ে প্রশ্ন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে শুধু একটা মাত্র দল নির্বাচন চায় এবং ওই দলটা বিএনপি। এখন তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশে গিয়ে আমাদেরকে ব্যাডমাউথ করছে। আপনারা চুরি করবেন, আপনারা চাঁদাবাজি করবেন, আপনারা ভণ্ডামি করবেন, আপনারা মিথ্যাবাদিতা করবেন, মিথ্যাচারিতা করবেন, আপনারা দেশদ্রোহিতা করবেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বাংলা ভাষী কারো কাছে গিয়ে বলে অনলি বিএনপি ইজ দ্য ওয়ান, তারা এই মুহূর্তে নির্বাচন দাবি করছে ইন ফেভার অব ইন্ডিয়া। কারণ ইন্ডিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে, ডক্টর খলিলকে তারা সামলাইতে পারতেছে না, তাদেরকে চ্যালেঞ্জ করতে পারতেছে না, তাদেরকে চ্যালেঞ্জ করে জিততে পারতেছে না। এই জন্য তারা যে কোনো পন্থায় একটা নির্বাচন বলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং ডক্টর খলিলকে সরাতে চাচ্ছে। তো এখন আপনারা বলবেন উনি বিদেশে গিয়ে আমাদের সম্পর্কে বদনাম করছে, এটা বদনাম না। ফর এক্সাম্পল, আমার শারীরিক গঠন, আমি মোটা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি জিজ্ঞাসা করে জেকব মিল্টন দেখতে কেমন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলবে জেকব মিল্টন অনেক লাউডলি জোরে কথা বলে এবং সে মোটা। এতে তো দোষের কিছু নাই রে ভাই। আপনারা হয়েছেন খারাপ, আপনারা মিথ্যাবাদী, আপনারা স্বার্থপর, এটা তো আমার একা না। আপনারা যে বেঈমানের গোষ্ঠী, এটা তো আপনাদের দলের চেয়ারম্যান যে সেই তো জানে। আপনার দলের চেয়ারম্যান জানে না যে বিএনপির লোকজনরা বেঈমান? দেখেন, শুনেন, আপনাদের চেয়ারম্যান অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন, তিনারা সব বেঈমানি দালালি। শুনেছেন? বেগম খালেদা জি আপনাদেরকে বলছে আপনারা সব বেঈমান, এবং আপনারা আমারে বলেন হ্যাঁ আমাদেরকে বেঈমান কোন কেন, আমাদেরকে ওইটা কোন কেন। আপনাদের নেতৃত্ব আপনাদেরকে বেঈমান বলছে। শুধু তাই না, আজকের যেই
যা তোষামোদী আজকের গত 16 বছর গোরখদক আব্বাস আর মির্জা ফাখরা যা তোষামোদী করছে, তারা জানে বিএনপি কতটা মুনাফেক, কতটা বেঈমান, কতটা দেশদ্রোহী। শুনেন তার কথা, শুনেন। আমার কথা হচ্ছে এরা জানোয়ারেরও একটা ধর্ম আছে, ওদের সে ধর্মও নাই, ওদের সে ধর্মও নাই মাননীয় স্পিকার। ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই। ওরা চুরি, লণ্ঠন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই জানে না। শুনেছেন হাসিনা শেখ কার কথা বলছে? এদের কথা। কারণ হাসিনা শেখ বেগম জিয়ার পাশে বসায় রাখছে খায়রুল কবির খোকনের বউরে, মির্জা আব্বাসের বউরে, আফরোজা আব্বাস রে। এখন এই আফরোজা আব্বাস রে মেয়র বানানোর জন্য মির্জা আব্বাস ইশাকের সাথেও তেলবাজি করতেছে, ষড়যন্ত্র করতেছে। গোরখদক আব্বাস তার বউরে মেয়রাল ইলেকশন করানোর জন্য ইশাককে খাইয়ে দিতে চাইতেছে। কে? গোরখদক আব্বাস। গোরখদক আব্বাস চায় তার বউ যেন মেয়র হয়, কিন্তু উপর থেকে কি করছে? ওই যে বলদ সাদেক হোসেন খোকার পোলা একটা বলদ ইশাক আছে না, তারে দিয়ে মাঠে আন্দোলন করাইতেছে। কিন্তু এই আন্দোলনে ও তো মেয়র হবে না। ওখানে এই গোরখদক আব্বাস টার্গেট করে রাখছে যে ওখানে আফরোজা আব্বাস রে, তার বউরে, এই যে জাতীয়তাবাদী মহিলা দলের যে সভাপতির চেয়ার টাকরে রাখছে। আপনারা চিন্তা করে দেখেন, বাপ দাদার সম্পত্তি। কই না পরিবারতান্ত্রিক রাজনীতির আমি হেট করি সব জায়গায়। এই গোরখদক আব্বাস সব জমি জমা দখল কইরা ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হইয়া, মন্ত্রী হইয়া, এমপি হইয়া, কুত্তার বাচ্চার পেট ভরে নাই। এখন বৌরু আবার জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি বানায় রাখছে। অর্থাৎ কি? কুত্তার বাচ্চা, তুই এখন বাকি আছে তোর ঘরের চাকরের যদি কোনো একটা জায়গায় কিছু খাটাইয়া দেস। বাপদাদা পাইছে। মদের ব্যবসা, ড্রাগের ব্যবসা করতো বদি, বদিরে সরাইছে, বদির বউরে বসায় দিয়েছে। পরিবারতন্ত্র দিয়ে বাংলাদেশটারে কেমনে আতুল্লোলা বানানো যায়? এরা হচ্ছে আতুল্লোলা। সাদেক হোসেন খোকা বেইমানি করছে, দলের সাথে বেইমানি করছে, দেশের সাথে বেইমানি করছে, খালেদা জিয়ার সাথে বেইমানি করছে। এখন ওর মতো বেইমান তার রিপ্লেস করছে আবার তার পোলা। তাহলে কি পরিবারতান্ত্রিক রাজনীতির আদলে বাংলাদেশকে ধ্বংস করার জন্য এ ধরনের রাজনীতিকে প্রমোট করে ভারত, এবং এই ভারতের হয়ে কাজ করে এই বিএনপির নেতৃবৃন্দ। এবং এই বিএনপির নেতৃবৃন্দ এই মুহূর্তে তেল মারছে মির্জাফর ওয়াকারুজ্জামানকে, যাতে মির্জাফর ওয়াকারুজ্জামান কোনো একটা কিছু করে ডক্টর ইউনূসকে ল্যাং মেরে কোন রকম তোতা ভোতা একটা নির্বাচনের মাধ্যমে বিএনপিকে যেন ক্ষমতায় দেয়। দর্শকবৃন্দ, আগামীকালকের আমি অন্য একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি আমার একটা প্যানেলকে বলেছি বিশেষ কিছু বিষয় নিয়ে আগামীকালকের জন্য কথা বলি। আপনারা আমার চ্যানেলে এবং ফেসবুকে বিভিন্ন জায়গায় চোখ রাখুন, কালকের কি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা আমার সাথে জয়েন করেন। আজকের এই বিষয়গুলোতে যেগুলো নিয়ে কথা বলার কথা ছিল, এটাই ছিল আজকের শো। এবং সবার শেষে আজকের শো শেষ করার আগে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার, বিদেহী আত্মার উপরে। বাংলাদেশের প্রথম বীর পুরুষ, বাংলাদেশের প্রথম দেশপ্রেমী জাতীয়তাবাদী নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। ডক্টর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো আরেকজন রাষ্ট্রনায়ককে 1981 সালের মে মাস থেকে বাংলাদেশবাসী মোনাজাত করে চেয়ে আসছিল। ফাইনালি আল্লাহ আমাদের মোনাজাতের ডাক শুনেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের সরকার প্রধান বানিয়েছেন। দর্শকবৃন্দ, আমার জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, ডক্টর খলিলের মতো মানুষদের জন্য দোয়া করবেন। আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি, বাংলাদেশকে পুনর্নির্মাণ করে 20 কোটি বাংলাদেশিদের বসবাসযোগ্য করে। দর্শক, আলোচনা শুনেছেন। যদিও ভারত তাকে হত্যা করেছে বলে সবাই মনে করে, কিন্তু অবশ্যই বাংলাদেশের ভিতরে কিছু গাদ্দারকে দিয়ে এই কাজ তিনি করিয়েছেন বা ভারত করিয়েছে। আর এর মধ্যে বিএনপির ওই সময়কার বা বর্তমানে অনেক নেতাও জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। কারণ বিএনপি নেতারা যে কতটুকু গাদ্দার সেটা কিন্তু আমরা জানি, যে বিএনপি কিভাবে বেইমানি করতে পারে। দর্শক, জ্যাকব একটু সুন্দরভাবে আলোচনা বিশ্লেষণ করেছেন। তো তার আলোচনা আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট